প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি অনেক অনেক ভালো আছেন। আপনাদের জন্য অত্যন্ত সুখবর হলো, আপনারা যারা নিবন্ধন লিখিত পরীক্ষার জন্য প্রভাষক গণিত বিষয়ের প্রস্তুতি নিতে চান, আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ডান দিকের বেল আইকনটি ক্লিক করে দিন। তাহলে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। কারণ আমাদের এই চ্যানেলে এখন থেকে লিখিত পরীক্ষার প্রশ্নাবলী এবং এর সমাধান বিস্তারিত আলোচনা করা হবে। সেজন্য আশা করি আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন। তো 17তম নিবন্ধন থেকে নতুন সিলেবাসের আলোকে যে বিষয়গুলো দেওয়া হয়েছে তা হলো, মোট 10টি বিভাগ হতে 10টি প্রশ্নের উত্তর দিতে হবে। এর মধ্যে ইউনিট 1-এর 3টি পার্ট রয়েছে। একটি হলো রিয়েল নাম্বার সিস্টেম অর্থাৎ বাস্তব সংখ্যা পদ্ধতি, অন্যটি হলো কমপ্লেক্স নাম্বার সিস্টেম অর্থাৎ জটিল সংখ্যা পদ্ধতি, এবং 3 নাম্বারটি হলো সামেশন অফ সিরিজ অর্থাৎ ধারার যোগফল। তো আজকের ভিডিওতে আমি রিয়েল নাম্বার সিস্টেম অর্থাৎ বাস্তব সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা জানব বাস্তব সংখ্যার পরম মান অর্থাৎ অ্যাবসলিউট ভ্যালু। x একটি বাস্তব সংখ্যা হলে x গ্রেটার দ্যান 0 অথবা x লেস দ্যান 0 অথবা x ইকুয়াল টু 0 হবে। কারণ হলো বাস্তব সংখ্যা সেটি ধনাত্মকও হতে পারে, আবার ঋণাত্মকও হতে পারে, আবার 0 হতে পারে। এজন্য কোনো একটি সংখ্যা যদি বাস্তব সংখ্যা হয় তাকে আমরা গ্রেটার দ্যান 0, লেস দ্যান 0 অথবা x ইকুয়াল টু 0 ধরতে পারি। আর x এর পরম মানকে অ্যাবসলিউট ভ্যালু x দ্বারা প্রকাশ করা হয়। এটি হলো অ্যাবসলিউট ভ্যালু অফ x অর্থাৎ x এর পরম মান। গাণিতিকভাবে লেখা হয় x ইকুয়ালস টু x যখন x এর ভ্যালু 0 থেকে বড় অথবা 0 এর সমান, আর মাইনাস x যখন x এর ভ্যালু 0 থেকে ছোট হয়। এখন আমরা এই বিষয়টি একটু গাণিতিকভাবে দেখব। যদি x এর ভ্যালু 2 হয় অর্থাৎ গ্রেটার দ্যান 0 হয়, সেক্ষেত্রে অ্যাবসলিউট ভ্যালু অফ x এর ভ্যালু হবে x অর্থাৎ অ্যাবসলিউট ভ্যালু অফ x এর ভ্যালু হবে x, তার মানে হলো 2। আবার x এর ভ্যালু যদি 0 থেকে ছোট হয় তখন অ্যাবসলিউট ভ্যালু অফ x এর ভ্যালু হবে মাইনাস x। যেমন x এর ভ্যালু যদি -2 হয়, এটি 0 থেকে ছোট, তখন অ্যাবসলিউট ভ্যালু x এর ভ্যালু হবে -x। এখন x এর জায়গায় যদি আমরা -2 বসিয়ে দিই তাহলে হবে -2, তার মানে হলো 2। তার মানে আমরা বলতে পারি যে অ্যাবসলিউট ভ্যালুর ভিতরে যদি প্লাস থাকে তার ভ্যালুও 2 হবে, অ্যাবসলিউট ভ্যালুর ভিতরে মাইনাস থাকলে তার ভ্যালু 2 হবে। এটি হলো পরম মানের বৈশিষ্ট্য। এখন আমরা শিখব বাস্তব সংখ্যার ধর্মাবলী বা বৈশিষ্ট্য বা বাস্তব সংখ্যার স্বীকার্য। এটি এনটিআরসি অর্থাৎ 2014 সালে, 15 সালে এবং 17 সালে এসেছে। যদি ABC 3টি বাস্তব সংখ্যা হয়, ABC বিলংস টু R হয়, তখন এর প্রপার্টিজ বা বৈশিষ্ট্য বা স্বীকার্যগুলো হলো, 1 নাম্বার কমুটেটিভ অর্থাৎ বিনিময়যোগ্যতা, a প্লাস বি ইকুয়ালস টু বি প্লাস এ এবং এ বি ইকুয়ালস টু বি এ। আমরা যদি একটু দেখি তাহলে আমরা লিখতে পারবো 1 নাম্বার প্রপার্টিজ a প্লাস বি ইকুয়ালস টু বি প্লাস এ অর্থাৎ এর ভ্যালু যদি 2 হয়, বি যদি 3 হয়, তাহলে a প্লাস বি ইকুয়ালস টু বি প্লাস এ। 2 + 3 5, 3 + 2 5। আবার a b ইকুয়ালস টু বি অর্থাৎ 2 × 3 আর 3 × 2 সেম হবে, কারণ 2 × 3 হলো 6, 3 × 2 হলো 6। এটি হলো কমিউটেটিভ বা বিনিময়যোগ্যতা। 2 নং হলো অ্যাসোসিয়েটিভ বা সংযোজন যোগ্যতা। এটি হলো a প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু a প্লাস ব্র্যাকেট দিয়ে বি প্লাস সি। তো এরকম বিষয়টি হলো এরকম, 2 নং 2 + 3 + 4, তাহলে a প্লাস বি ব্র্যাকেটে a প্লাস বি প্লাস সি, এরপর হলো a প্লাস বি প্লাস সি অর্থাৎ 2 + 3 + 4। সেম রেজাল্ট, কারণ 3 2 5, 5 আর 4 হয় 9। একইভাবে 3 4 হলো 7, 7 2 হলো 9। এটি হলো সংযোজন যোগ্যতা, অর্থাৎ এটাকে এইভাবে লেখা যায় ABC = ABC, গুণ আকারে যদি লিখি a × 3 × 4, আবার a × 3 × 4, সেম রেজাল্ট আসবে। 3 2 6, 7 6 24, 3 4 12, 12 2 24। এটি হলো অ্যাসোসিয়েটিভ বা সংযোজন যোগ্যতা। 3 নং হলো ডিস্ট্রিবিউটিভ বা বন্টন যোগ্যতা। এই প্রপার্টিজটি হলো a × b + c = ab + ac এবং b + c × a = ba + ca। অর্থাৎ আমরা যদি লিখি 3 নং প্রপার্টিজ যেটি a × b + c অর্থাৎ 2 × 3 + 4 ফর এক্সাম্পল, তাহলে লিখতে পারবো ab + ac। এখন আমরা যদি লিখি 2 × 3 অর্থাৎ ab + ac 2 × 4, তার মানে হলো আমরা যদি এখানে দেখি 4 3 হয় 7, 7 2 14, তাহলে লেফট হ্যান্ড সাইড হলো 14। আর এদিকে দেখি 3 2 6, 4 2 8,
6 + 8 হলো 14, অর্থাৎ এটি স্যাটিসফাই করে। আবার এটাকে b + c * a, ba + ca লিখলেও আমরা একইভাবে সেম রেজাল্ট পাবো। এটি হলো ডিস্ট্রিবিউটিভ বা বন্টনযোগ্যতা। 4 নংটি হলো ক্লোজার বা আবদ্ধতা, অর্থাৎ এ বি যদি বাস্তব সংখ্যা হয় তাদের যোগফল বাস্তব সংখ্যা হবে, গুণফলও বাস্তব সংখ্যা হবে। উদাহরণস্বরূপ যদি এ বি 2 × 3 তাহলে 6, এটি একটি বাস্তব সংখ্যা। আবার এদের যোগফল 2 + 3 5, এটি একটি বাস্তব সংখ্যা। অর্থাৎ বাস্তব সংখ্যার যোগফলও বাস্তব সংখ্যা হবে, আবার বাস্তব সংখ্যার গুণফলও বাস্তব সংখ্যা হবে। 5 নং হলো আইডেন্টিটি বা অবেদক। এটি হলো কোন সংখ্যার সাথে যদি আমরা 0 যোগ করি ওই সংখ্যাটাই হবে, এটি হলো 0 আইডেন্টিটি অফ এডিশন, আর আরেকটা হবে আইডেন্টিটি অফ মাল্টিপ্লিকেশন। অর্থাৎ কোন সংখ্যার সাথে যদি আমরা 1কে মাল্টিপ্লাই করি তাহলে ওই সংখ্যাটি হবে। যেমন a + 0a, 2 + 0 হবে 2, a × 1a, 2 × 1 হবে 2। তো প্রপার্টিসটা হলো এরকম, কোনো সংখ্যার সাথে যদি আমরা 0 যোগ করি 3 + 0 তাহলে আমরা পাবো 3, এবং 3 × 1 করি তাহলে আমরা 3 পাবো। অর্থাৎ কোনো সংখ্যার সাথে 0 যোগ করলে ওই সংখ্যাটি পাবো, এবং 1 গুণ করলে ওই সংখ্যাটি পাবো। 6 নং প্রপার্টিস অ্যাডিটিভ ইনভার্স, অর্থাৎ a + - a = 0। কোনো সংখ্যার নেগেটিভ ভ্যালুর সাথে যদি ওই সংখ্যা যোগ করা হয় তার ভ্যালু হবে 0। যেমন 5 + -5, এটা ভ্যালু হবে 0, কারণ প্লাসে মাইনাসে মাইনাস, 5 - 5 0 হয়ে যাবে। নাম্বার 7 হলো মাল্টিপ্লিকেটিভ ইনভার্স, অর্থাৎ a × 1/a = 1। কোনো সংখ্যাকে তার বিপরীত দ্বারা যদি গুণ করা হয়, অর্থাৎ যেমন 5 × 1/5, তাহলে তার ভ্যালু হবে 1। এটি হলো মাল্টিপ্লিকেটিভ ইনভার্স। এরপর হলো জিরো প্রোডাক্ট। 8 নং ফর্মুলাটি বৈশিষ্ট্য, যদি a b = 0 হয় তবে a = 0 অথবা b = 0। কারণ হলো আমরা এখানে একটা উদাহরণ সহকারে দেখি। 8 নং 2 × 0 0 হবে, আবার যদি 0 × 2 লিখি তাও 0 হবে। অর্থাৎ কোনো সংখ্যাকে 0 দ্বারা গুণ করলে সেটি 0ই হবে। এগুলো হলো বাস্তব সংখ্যার ধর্মাবলী অথবা বৈশিষ্ট্য। তো এক্সামে প্রায় সময় এগুলো আসে, এগুলো অলরেডি 2014 সাল, 15 সাল এবং 17 সালের নিবন্ধন পরীক্ষা এসেছে। আর বাস্তব সংখ্যা যে পরমাণের সংজ্ঞা সেটি নিবন্ধন 2016 সালে এসেছে। এগুলো অবশ্যই ভালো করে মনে রাখতে হবে। এখন আমরা শিখব স্বাভাবিক সংখ্যা, যাকে বলা হয় ন্যাচারাল নাম্বার। 0 থেকে বড় সকল পূর্ণ সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে। একে n দ্বারা প্রকাশ করা হয়। এটি হলো n মানে হলো স্বাভাবিক সংখ্যার সেট, অর্থাৎ 1 থেকে অসীম পর্যন্ত সংখ্যা, যেমন 1 2 3 4 5 6 7 8 9 10 সবগুলো হলো স্বাভাবিক সংখ্যা। মনে রাখতে হবে 0 কিন্তু স্বাভাবিক সংখ্যা নয়। আবার নেগেটিভ বা ঋণাত্মক ভ্যালুগুলো স্বাভাবিক সংখ্যা হবে না। আবার যেগুলো ডেসিমেল বা ফ্র্যাকশন, যেমন 1/2 বা 0.5 0.6, সেগুলো ন্যাচারাল নাম্বার হবে না। ন্যাচারাল নাম্বার শুধু ইন্টিজার হবে, কিন্তু সেটি পজিটিভ ইন্টিজার হতে হবে। আর মূলদ সংখ্যা, যে সকল সংখ্যাকে p/q অর্থাৎ ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় সেগুলোকে মূলদ সংখ্যা বলে। আর কন্ডিশন হলো pq অবশ্যই ইন্টিজার হতে হবে, অর্থাৎ পূর্ণ সংখ্যা হবে, এবং q = 0। কারণ যদি লব 0 হয়, নিচে 0 হয়, সেক্ষেত্রে সেটি ইনফিনিটি হয়ে যাবে। এই জন্য নিচের ভ্যালু কখনো 0 হবে না। তো যে সকল সংখ্যাকে ভগ্নাংশ আকারে অর্থাৎ p/q আকারে প্রকাশ করা যায় তাকে বলা হয় মূলদ সংখ্যা। আর মূলদ সংখ্যার সেটকে কিউ দ্বারা, ক্যাপিটাল কিউ দ্বারা প্রকাশ করা হয়। যেমন 2 0 -3, অর্থাৎ অল ইন্টিজার, সকল পূর্ণ সংখ্যাই মূলদ সংখ্যা। পজিটিভ ভ্যালুও পূর্ণ সংখ্যা মূলদ সংখ্যা হতে পারে, নেগেটিভ ভ্যালুও মূলদ সংখ্যা হতে পারে, 0 মূলদ সংখ্যা হতে পারে। ফ্র্যাকশন যদি থাকে সেটিও মূলদ সংখ্যা হবে, অর্থাৎ মূলদ সংখ্যা হলে ফ্র্যাকশন আকারেও লেখা যাবে, পূর্ণ সংখ্যাও হবে। তাহলে মূলদ সংখ্যা কোনগুলো না, যেগুলোকে p/q আকারে লেখা যাবে না, সেগুলোকে বলা হবে অমূলদ বা ইরেশনাল নাম্বার, অমূলদ সংখ্যা বা ইরেশনাল নাম্বার। যেমন √3 √2 √5 √7 5, এগুলোকে এগুলো হলো ইরেশনাল বা অমূলদ সংখ্যা। কারণ √2 ভ্যালুকে আমরা যদি বের করি সেটিকে আমরা কখনো ফ্র্যাকশন আকারে লিখতে পারবো না, √3কেও লিখতে পারবো না। এগুলো সবগুলো হলো অমূলদ সংখ্যা।
এখন আমরা যে প্রশ্নটি শিখব এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, অলরেডি বিভিন্ন সালে পরীক্ষা এসেছে, 2010 সাল, 11 সাল, 13 সাল, 18 সাল। প্রমাণ করুন যে √3 একটি অমূলদ সংখ্যা। তো √3 জায়গায় √2 আসতে পারে, √7 আসতে পারে, √5 আসতে পারে, √13 আসতে পারে। যে রকমই আসুক আমরা একটা ফরম্যাটের মাধ্যমে করব, তাহলে সবগুলো করতে পারবো। তো √3 কে আমরা অমূলদ প্রমাণ করব। তো √3 কে যদি অমূলদ প্রমাণ করতে চাই তো প্রথমে আমরা ধরে নিব √3 একটি মূলদ সংখ্যা, অর্থাৎ √3 = p/q, অর্থাৎ আমরা উল্টো ধরবো। তো আমাদের যে ধারণা সেটি দেখা যাবে একটি পর্যায়ে মিথ্যা, আর মিথ্যা হলে আমরা বলতে পারবো তাহলে √3 হবে অমূলদ। তাহলে আমরা এখন এখানে √3 কে মূলদ ধরে কাজ করব, অর্থাৎ √3 = p/q লিখব। তবে এখানে একটি বিষয় মনে রাখতে হবে, pq অবশ্যই ইন্টিজার বা পূর্ণ সংখ্যা হবে, q 0 হবে না, এবং pq সহমৌলিক। সহমৌলিক মানে হলো pq এর মধ্যে এক ব্যতীত কোনো কমন সংখ্যা থাকবে না। যেমন আমি যদি লিখি 2/3, এই দুটা সহমৌলিক, কারণ এর মধ্যে কোনো কমন নেই, কমন শুধু 1 হয়, এজন্য এগুলো হলো সহমৌলিক। একইভাবে যদি আমি 5/10 লিখি, এটি কিন্তু সহমৌলিক না, কারণ 5 আর 10 এর মধ্যে কমন হলো 5। যদি 5 লিখি আর 10 কে লেখা যায় 5 × 2, তাহলে এখানে কমন হচ্ছে 5। তো যেগুলোর মধ্যে কোনো কমন থাকবে না সেগুলোকে আমরা বলবো সহমৌলিক। তো এখানে pq হলো সহমৌলিক, অর্থাৎ কোনো কমন নেই। তো আমরা √3 = p/q ধরলে 3 লিখতে পারি p²/k², অর্থাৎ q একটাকে এদিকে নিয়ে যাব, 3q = p²/q। তো এখানে একটি বিষয় লক্ষণীয়, বাম দিকে যে 3q এটি একটি পূর্ণ সংখ্যা, আর ডান দিকে p²/q এখানে এটি পূর্ণ সংখ্যা না, এটি একটি ভগ্নাংশ। কারণ হলো pq এর মধ্যে কোনো কমন নেই, অর্থাৎ pq হলো সহমৌলিক। এখন যদি কমন না থাকে তাহলে আমরা কখনো এটাকে পূর্ণ সংখ্যা আকারে লিখতে পারবো না। যেমন আমরা যদি লিখি 5/10, এখানে কমন আছে, হ্যাঁ। একইবার যদি আমরা লিখি 6/2, তাহলে যদি ক্যান্সেল করে দিই 3 পাই, তাহলে এটা একটি পূর্ণ সংখ্যা, কারণ 6 এর মধ্যে 3 আছে এবং 2 আছে, তো 2 কমন থাকে। এজন্য যখন কমন থাকবে না তখন আমরা এটাকে বলবো ভগ্নাংশ, ভগ্নাংশ আকারে থেকে যাবে, আর কমন থাকলে সেটি পূর্ণ সংখ্যা হতে পারে। এজন্য এই p²/q এটি হলো একটি ভগ্নাংশ, আর 3q হলো একটি পূর্ণ সংখ্যা। তো এটা যদি ইকুয়াল সাইন, দুই দিকের বৈশিষ্ট্য একই হবে, কিন্তু এই দিকের বৈশিষ্ট্য আর ওই দিকের বৈশিষ্ট্য এক না, অর্থাৎ এটি হলো পূর্ণ সংখ্যা, এটি হলো ভগ্নাংশ। তাহলে এটি 3q আর p²/q এই দুটা সমান হতে পারে না। তাহলে আমরা যে ধরেছি √3 = p/q মূলদ, আমাদের ধারণা হলো অযৌক্তিক। তাহলে √3 কে আমরা বলতে পারবো অমূলদ সংখ্যা। একইভাবে আমরা √13 কে অমূলদ সংখ্যা প্রমাণ করতে পারি। এখানে একইভাবে √13 = p/q করে স্কয়ার করে, অর্থাৎ বর্গ করতে হবে, আর q কে এদিকে নিয়ে আসবো, এদিকে হলো পূর্ণ সংখ্যা, এদিকে হলো ভগ্নাংশ, তাহলে এই দুটা সমান হতে পারে না, তার মানে হলো আমাদের ধারণা অযৌক্তিক, অর্থাৎ √13 হলো অমূলদ সংখ্যা। এখন আপনারা যে প্রশ্নটি দেখতে পাচ্ছেন এটিও নিবন্ধন পরীক্ষা বিভিন্ন সালে এসেছে, যেমন 2008 সাল, 2016, 2019 সাল। যদি আর একটি অশূন্য মূলদ সংখ্যা এবং x একটি অমূলদ সংখ্যা হয় তবে প্রমাণ করুন যে r+x এবং rx অমূলদ সংখ্যা। অর্থাৎ এখানে কন্ডিশন হলো r হবে মূলদ সংখ্যা আর x হলো অমূলদ সংখ্যা, আর এই দুটাকে যদি আমরা যোগ করে দিই সেটি অমূলদ হবে, আবার গুণ করলেও অমূলদ হবে। তাহলে এখানে বিষয়টা কি? বিষয়টা হলো মূলদ সংখ্যার সাথে অমূলদ সংখ্যা যোগ করলেও অমূলদ হবে, আবার মূলদ সংখ্যার সাথে অমূলদ সংখ্যা গুণ করলেও সেটি অমূলদ হবে। আমি একটু বিষয়টা প্রমাণ করার আগে ম্যাথমেটিক্যালি দেখাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। যেমন আমরা যদি এখানে একটি বিষয় ধরে নিই, সেটি হলো মূলদ সংখ্যা, যেমন √3। তো আমরা যদি এটা 2 দ্বারা মাল্টিপ্লাই করি তাহলে 2 হলো মূলদ, √3 হলো অমূলদ। তাহলে আমরা এখানে রেজাল্ট পাচ্ছি 2√3, অর্থাৎ এখানে এটিও একটি অমূলদ হবে। আবার 2 সাথে যদি √3 যোগ করে দিই সেটিও 2 + √3 থাকতেছে, তাহলে এটি হবে অমূলদ। অর্থাৎ মূলদের সাথে অমূলদ গুণ করলেও হবে অমূলদ, মূলদের সাথে অমূলদ যোগ করলেও হবে অমূলদ। এটি এখন আমাদেরকে প্রমাণ করতে হবে। তো আমরা জানি দুটি মূলদ সংখ্যার যোগফল একটি মূলদ সংখ্যা। r+x = যেটা একটি মূলদ সংখ্যা যদি আমরা ধরে নিই, তাহলে আমরা জানি যে দুটি মূলদ সংখ্যার যোগফল একটি মূলদ সংখ্যা। যেমন 2 + 3 হলো 5, তাহলে দুটো মূলদ সংখ্যার যোগফল হলো মূলদ। কিন্তু r ও x প্রত্যেকে মূলদ সংখ্যা হবে। তো এখন দুটি মূলদ সংখ্যার যোগফল যদি মূলদ হয় তাহলে rx এবং এই দুটি অবশ্যই কি হতে হবে? মূলদ হতে হবে। কিন্তু আমাদের দেওয়া আছে x হলো অমূলদ,
তাহলে এক্স যদি অমূলত হয় তাহলে এটি হলো সত্য বিপরীত, কারণ এক্স একটি অমূল্য সংখ্যা, এটি এখানে দেওয়া আছে। তাহলে এক্স যদি অমূলত হয় তাহলে আর প্লাস এক্স কখনো জেড হবে না, অর্থাৎ আমাদের ধারণা হবে অযৌক্তিক। আর প্লাস এক্স মূলদ হতে পারে না, এটি একটি অমূল্য সংখ্যা। একইভাবে যদি আমরা আর এক্স ইকুয়ালস টু ওয়াই ধরি, এটিকে আমরা মূল সংখ্যা ধরে নিলাম, তাহলে এক্স ইকুয়ালস টু ওয়াই বাই আর। তো ওয়াই, এখানে ওয়াই হলো একটি মূল সংখ্যা, আরও হলো একটি মূল সংখ্যা, অর্থাৎ ওয়াই বাই আর দুটি মূল সংখ্যার অনুপাত, অর্থাৎ ভাগ করলে সেটিও মূল সংখ্যা হবে, যেমন 6/2 3 হবে। বাট এক্স হলো একটি অমূল সংখ্যা, এটি দেওয়া আছে। তাহলে ডান দিকে হলো মূলদ, বাম দিকে হলো অমূলদ, তাহলে এক্স আর ওয়াই বাই আর সমান হতে পারে না, তাহলে আমাদের ধারণা সঠিক নয়, আর এক্স একটি অমূল সংখ্যা হবে। তো ভিউয়ার্স, আজকে এতটুকুই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনাদের কোনো বিষয়ে জানার থাকলে সেটি আমাদের কমেন্ট বক্সে লিখে জানান, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।